আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাহিদস একাডেমি। জাহিদস একাডেমির আয়োজনে মধ্যযুগের ধারাবাহিকতায় অন্ধকার যুগ, বৈষ্ণব পদাবলী ও শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে বিস্তারিত আলোচনায় সাথে আছি আমি জাহিদুল ইসলাম। মধ্যযুগের সময়কাল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগের প্রথম পর্যায়ে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের সাহিত্যের প্রধান বিষয় ছিল ধর্মকেন্দ্রিকতা, কিন্তু একমাত্র লোক সাহিত্য ছিল মানবকেন্দ্রিক রচনা। মধ্যযুগের শ্রেণীবিভাগ। মধ্যযুগকে 3 ভাগে বিভক্ত করা হয়। 1. আদি মধ্যযুগ, 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল আদি মধ্যযুগ। 2. মধ্য মধ্যযুগ, 1350 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মধ্য মধ্যযুগ। এবং অন্ত মধ্যযুগ, 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল অন্ত মধ্যযুগ। অন্ধকার যুগ। 1201 থেকে 1350 সাল, এই 150 বছর বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়নি, তাই এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। তখনই হিন্দু এবং বৌদ্ধ কবিগণ নেপাল সহ বিভিন্ন জায়গায় পালিয়ে যায়। তুর্কি শাসকদের সময়কালকে অন্ধকার যুগ বলা হয়। মুসলিম শাসকদের সময় ভারতবর্ষের রাজভাষা ছিল ফার্সি। অন্ধকার যুগের সাহিত্যকর্ম। অন্ধকার যুগে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন না পাওয়া গেলেও সংস্কৃত সাহিত্যের নিদর্শন পাওয়া যায়। শূন্যপুরাণ ও শেখ সুবোধয়া এ সময়ের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বগ্রন্থ শূন্যপুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। পীর দরবেশের মাহাত্ম্য বর্ণিত শেখ সুবোধয়ার রচয়িতা হলহিত মিশ্র। এখানে প্রশ্ন হয় শূন্যপুরাণের রচয়িতা কে? সঠিক উত্তর রামাই পণ্ডিত। এবং শেখ সুবোধয়ার রচয়িতা হলহিত মিশ্র। হলহিত মিশ্র এবং জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। প্রশ্ন আসে, জয়দেব কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর লক্ষণ সেনের। শূন্যপুরাণ ও শেখ সুবোধয়া হল চম্পু কাব্য। চম্পু কাব্য হল গদ্য ও পদ্য মিশ্রিত কাব্য। পীর মহত্ব সূচক ছড়া, প্রেম সঙ্গীত, খনার বচন শ্রেণীর 2-1টি বাংলা শ্লোক এ সময়ে রচনা হয়। অনেকের মতে খনার বচন আদি যুগের নিদর্শন, কিন্তু খনার বচনের রচয়িতা যেহেতু রামাই পণ্ডিত, তাই আমরা একে মধ্যযুগে হিসাব করে থাকি। খনার বচন। খনার বচন মূলত কৃষি তত্ত্ব ভিত্তিক ছড়া। এতে কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়ে থাকে। ডাক ও খনার বচন গ্রন্থটির রচয়িতা রামাই পণ্ডিত। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ, এটি খনার বচন। অর্থাৎ মাঘের শেষে যদি বৃষ্টি হয় তবে রাজ্য এবং রাজার জন্য কল্যাণকর হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের সৃষ্টিকে 2 ভাগে ভাগ করা হয়। 1. মৌলিক রচনা এবং দ্বিতীয়ত হচ্ছে অনুবাদ সাহিত্য। মৌলিক রচনাগুলো হচ্ছে বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, মর্সিয়া সাহিত্য এবং শোক সাহিত্য। অনুবাদ সাহিত্যগুলো সংস্কৃত থেকেও অনুদিত কিছু রয়েছে, যেমন রামায়ণ, মহাভারত এবং ভগবত। আরবি, ফার্সি, হিন্দি থেকে মুসলমান কবি রচিত প্রণয়োপাখ্যান কাব্য। এই রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যগুলো অনুবাদ সাহিত্য। মধ্যযুগের সাহিত্য ধারার শ্রেণীবিভাগ। মধ্যযুগের সাহিত্য ধারাকে বৈষ্ণব ধর্মপ্রচারক শ্রী চৈতন্যের জীবনকাল অনুসারে 3 ভাগে বিভক্ত করা হয়। 1. প্রাক চৈতন্য যুগ, 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং চৈতন্য যুগ, 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত। চৈতন্য পরবর্তী যুগ, 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। ভগবান বিষ্ণুর পৃথিবীতে অবতার হয় কৃষ্ণ নামে, আর লক্ষ্মী অবতার হন রাধা নামে। এই রাধা ও কৃষ্ণের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, আর এই রাধা ও কৃষ্ণের প্রেমলীলাকে বৈষ্ণব পদাবলী বলে।
আমরা সহজ ভাষায় বলতে পারি বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু: জীবাত্মা ও পরমাত্মার প্রেম। বৈষ্ণব পদাবলী হচ্ছে জীবাত্মা ও পরমাত্মার প্রেম। এটি এক রূপক সাহিত্য। বৈষ্ণব পদাবলীর আরেকটি বিষয়বস্তু হচ্ছে বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি এবং রাধা কৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলীর কবিগণ: বৈষ্ণব পদাবলী অতিরিক্ত জনপ্রিয় হওয়ায় এর প্রচুর লেখক ছিলেন। জয়দেব বৈষ্ণব পদাবলী নিয়ে সর্বপ্রথম লেখেন জয়দেব, তাই জয়দেবকে আদিকবি বলা হয়। জয়দেবের মাতৃভাষা ছিল সংস্কৃত। জয়দেব সংস্কৃত ভাষায় গীতগোবিন্দ রচনা করেন। বিদ্যাপতি বিদ্যাপতির জন্মস্থান ছিল মিথিলায়, তাই তাকে মিথিলার কবি বলা হয়। বিদ্যাপতির মাতৃভাষা ছিল মৈথিলী ভাষা। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী রচনা করেন এবং বিদ্যাপতি হচ্ছে ব্রজবুলি ভাষার জনক। বরু চণ্ডীদাস বরু চণ্ডীদাস 14 শতকের কবি এবং তিনি প্রথম মানবতাবাদী কবি। বরু চণ্ডীদাস বাংলা ভাষায় শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। বৈষ্ণব পদাবলীর যতজন কবি বৈষ্ণব পদাবলী নিয়ে লেখেন তার মধ্যে একমাত্র পূর্ণাঙ্গ বৈষ্ণব পদাবলী নিয়ে লেখেন বরু চণ্ডীদাস এবং বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি বরু চণ্ডীদাস। যদি কখনো প্রশ্ন করা হয় বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে, সঠিক উত্তর বরু চণ্ডীদাস। বরু চণ্ডীদাসকে মানবতাবাদী কবি বলার কারণ: বরু চণ্ডীদাস বাসুলী দেবী বা মনসা দেবীর পূজা করত। চণ্ডীদাস ছিল পুরোহিত ও কবি। চণ্ডীদাস যে মন্দিরে পুরোহিত ছিল, রজকিনী ছিল ওই মন্দিরের ঝাড়ুদার। এই চণ্ডীদাস যখন রজকিনীর প্রেমে পড়ে, হিন্দু সমাজ এই প্রেম মেনে নেয় না। এখানে একটি কথা প্রচলিত আছে যে চণ্ডীদাস রজকিনীর বাড়ির সামনে পুকুর পাড়ে 12 বৎসর বর্ষি ফেলে, কিন্তু একটি মাছও ধরে না। মূলত চণ্ডীদাস রজকিনীর প্রেমের কারণে বর্ষি ফেলত, তাই মাছ ধরা তার উদ্দেশ্য ছিল না। ওই সময়ে যখন মানব সমাজ তাদের প্রেম মেনে নেয় না, তখন বরু চণ্ডীদাস বলে, শুনো হে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তার আরো বিখ্যাত কিছু উক্তি হচ্ছে, সই কেবা শুনাইল শ্যাম নাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ এবং রাধার মধ্যে যখন প্রেম হয় তখন রাধা তার সখীকে বলে যে সই কেবা শুনাইল শ্যাম নাম, এই শ্যাম নামটা কে শুনাইল? জ্ঞানদাস জ্ঞানদাসও বৈষ্ণব পদাবলীর কবি। জ্ঞানদাস চণ্ডীদাসের শিষ্য। এখন বৈষ্ণব পদাবলীর অনেকগুলো কবির মধ্যে বৈষ্ণব পদাবলীর আদি কবিকে, অপশনে যদি জয়দেব থাকে নিঃসন্দেহে সঠিক উত্তর হবে জয়দেব, কিন্তু যদি জয়দেব না থেকে বিদ্যাপতি থাকে তাহলে সঠিক উত্তর হবে বিদ্যাপতি। আবার যদি বিদ্যাপতিও উত্তরে না থাকে তাহলে সঠিক উত্তর হবে বরু চণ্ডীদাস। যদি বলে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিকে, সঠিক উত্তর বিদ্যাপতি ও বরু চণ্ডীদাস। এ দুজনের মধ্যে যার নাম অপশনে থাকবে সেই শ্রেষ্ঠ কবি। বৈষ্ণব পদাবলীর আরো কিছু কবি রয়েছেন, যেমন দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, চণ্ডীদাস, আলাওল। মনে রাখতে হবে আলাওল বৈষ্ণব পদাবলীর মুসলিম কবি। শেখ ফয়জুল্লাহ বৈষ্ণব পদাবলীর মুসলিম কবি। বৈষ্ণব পদাবলী এতই জনপ্রিয় ছিল যে মুসলিম কবিরাও এর পদগুলো রচনা করেন। এবং সর্বশেষ বৈষ্ণব পদাবলী নিয়ে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। বৈষ্ণব পদাবলীর সর্বশেষ কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিং ঠাকুরের পদাবলী যে বইটি রয়েছে সেটি মূলত বৈষ্ণব পদাবলী। আধুনিক যুগের সর্বশেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণকার। ভারতচন্দ্র রায় গুণকার কিন্তু বৈষ্ণব পদাবলীর কবি ছিল না, কিন্তু তিনি আধুনিক যুগের সর্বশেষ কবি ছিলেন। তাহলে উপর থেকে আমরা যেটা জানলাম, বৈষ্ণব পদাবলীর আদি কবিকে, অপশনে যদি জয়দেব, বিদ্যাপতি, বরু চণ্ডীদাস থাকে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে জয়দেব। যদি বিদ্যাপতি, বরু চণ্ডীদাস, জ্ঞানদাস থাকে সঠিক উত্তর হবে বিদ্যাপতি। যদি জয়দেব এবং বিদ্যাপতি না থাকে তাহলে সঠিক উত্তর হবে বরু চণ্ডীদাস। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের শ্রেষ্ঠ সাহিত্য বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীকে মহাজন পদাবলী বলা হয়। পদসমুদ্র বৈষ্ণব পদাবলীর পদ সংকলন। পদসমুদ্র সংকলন করেন আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীর রস হচ্ছে মধুর রস বা সিঙ্গার রস। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ রচিত ব্রজবুলি ভাষায় এবং
ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণ। এটি কৃত্রিম কবি ভাষা। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বা মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ুচণ্ডী দাস। বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন নাম রাখেন বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার 1909 সালে বসন্ত রঞ্জন রায় দ্বিদল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে অযত্নে রক্ষিত কাব্যটি উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ 1340 থেকে 1440 খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশনা 1916 সালে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় শ্রীকৃষ্ণ কীর্তন রচিত। এটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা 13টি। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডসমূহ শ্রীকৃষ্ণ কীর্তন মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড হচ্ছে 13টি। প্রথম খণ্ড হলো জন্মখণ্ড। ভগবান বিষ্ণু পৃথিবীতে জন্ম নেয় কৃষ্ণ নামে, আর লক্ষ্মী পৃথিবীতে জন্ম নেয় রাধা নামে। এই জন্মের কাহিনী রয়েছে জন্মখণ্ডে। দ্বিতীয় নম্বর খণ্ডটি হচ্ছে তাম্বুল খণ্ড। তাম্বুল শব্দের অর্থ পান। ভগবান কৃষ্ণ বড়াইয়ের মাধ্যমে রাধার কাছে পান দিয়ে প্রস্তাব পাঠায়, কিন্তু রাধা বিবাহিত থাকায় তা প্রত্যাখ্যান করেন। এই কাহিনী রয়েছে তাম্বুল খণ্ডে। তৃতীয় নম্বর খণ্ড হচ্ছে দান খণ্ড। দান বলতে এখানে খাজনা বোঝানো হয়েছে। রাধা মাথুরার হাটে ঘোল বিক্রি করত, আর মাথুরার রাজা কংস ছিল কৃষ্ণের মামা। এই কংসকে হত্যার জন্যই কিন্তু কৃষ্ণ পৃথিবীতে আগমন করেন। কৃষ্ণ কংসের ভাগ্নে হিসেবে রাধার কাছে তার অঙ্গের বর্ণনা দিয়ে 13 লক্ষ টাকা দাবি করেন, যা রাধার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এর বিস্তারিত কাহিনী রয়েছে দানখণ্ডে। তারপর রয়েছে নৌকাখণ্ড। যমুনা নদী পারাপারের জন্য একটি বড় নৌকা ছিল, যা দিয়ে রাধা ও তার সখীরা পারাপার হইত। কৃষ্ণ এই নৌকাকে পানির নিচে ডুবিয়ে দেয়, আর ছোট একটি নৌকায় রাধাকে পার করে দিলে রাধা টাকা দেয়, কিন্তু কৃষ্ণ তা গ্রহণ করে না। এই সময়ে কৃষ্ণ গান গায়। সেই গানের প্রভাব সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার গানের শোনা। এটি এই নৌকা খণ্ড থেকেই বৈষ্ণব পদাবলীর প্রভাবজাত গান। আবার কৃষ্ণ ইচ্ছা করে নৌকা ডুবিয়ে দিয়ে রাধাকে উদ্ধার করার সময় জলকেলি হয়। সেখানে একটা গানের সৃষ্টি হয়, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ভারখণ্ড। কৃষ্ণ রাধাকে বিরক্ত করলে রাধা তার কলস কৃষ্ণের ঘাড়ে তুলে দেয়। এই কলসটি ভারী ছিল, তাই এই খণ্ডে নাম দেওয়া হয় ভারখণ্ড। ছত্রখণ্ড। প্রচণ্ড গরমে রাধা কৃষ্ণকে দিয়ে ছাতা ধরায়। এই ছাতা ধরার কাহিনী রয়েছে ছত্রখণ্ডে। যমুনাখণ্ড। রাধা ও তার সখীরা যমুনায় গোসল করতে নামে, আর কৃষ্ণ কদম ডালে বসে তা দেখে। এখানে থেকে একটা গান এসেছে, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। এই গানটি এখান থেকে এসেছে। যমুনা খণ্ডে এর বিস্তারিত রয়েছে। বস্ত্রহরণ। বস্ত্রহরণ খণ্ডে যমুনায় রাধা ও তার সখীরা গোসল করার সময় কৃষ্ণ তাদের পোশাক চুরি করে নিয়ে যায় এবং কদম গাছে বসে থেকে, কদম ডালে বসে থেকে দেখতে থাকে। এখানে একটি গান আসে, ওকি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা, মা তুই জলে না যাইও। এই গানটি বস্ত্রহরণ খণ্ড থেকে এসেছে। তারপর রয়েছে হারখণ্ড। কৃষ্ণ রাধার হার চুরি করে নিয়ে যায়। এই হার চুরির কাহিনী রয়েছে হারখণ্ডে। বানখণ্ড। কৃষ্ণ দীর্ঘদিন যখন
রাধার পিছনে ঘুরলো, কিন্তু রাধা যখন রাজি হলো না তখন কৃষ্ণ জাদুটোনা শুরু করলো। কৃষ্ণ জাদুটোনা করে গাছে তীর নিক্ষেপ করে, আর অপরদিকে রাধা কৃষ্ণের জন্য পাগল হয়ে যায়। এই কাহিনী বর্ণিত আছে বাণখণ্ডে। বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ডে রাধা ও কৃষ্ণের প্রেমের পূর্ণতা পায়। এই রাধা কৃষ্ণের প্রেমের পূর্ণতা নিয়ে বৃন্দাবন খণ্ড রচিত। বংশীখণ্ড। কৃষ্ণ বাণ মারার পর তাদের মধ্যে যখন প্রেম পূর্ণতা পায় তখন কৃষ্ণ রাতের আধারে বাঁশি বাজায়, আর ওই বাঁশির সুরে রাধা ঘরে থাকতে পারে না। এই কাহিনীটি রয়েছে বংশীখণ্ডে। বিরহখণ্ড। বিরহখণ্ডে কৃষ্ণ আরো ১৬০০ নারীর সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আর রাধা তা দেখে বিরহে পড়ে যায়। এই বিরহের কাহিনী নিয়েই বিরহখণ্ড রচিত। এটা শুধুমাত্র একটি কাব্য বা সাহিত্য, একে ধর্মীয় কোনো ইস্যু নিয়ে জড়ানো যাবে না। কীর্তন সম্পর্কে অন্যান্য তথ্য। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি বা নাটগীতি। দ্রৌপদী হল মহাভারতের ৫ ভাইয়ের একমাত্র বউ। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক গোবিন্দ পরমেশ্বর। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।